আসসালামু আলাইকুম জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। জটিল প্রশ্নমালায় না ভোটের ঝুঁকি, গণভোটে একক প্রশ্নের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। ৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে উত্তপ্ত আন্দোলন, শিক্ষার্থীদের আত্মহুতির হুমকি। কীটনাশকে নষ্ট হচ্ছে উর্বরতা, ভূমি ও কৃষি সুরক্ষায় কঠোর নীতির আহ্বান উপদেষ্টা ফরিদা আক্তারের। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন টার্মিনাল বিদেশিদের হাতে যাবে কিনা ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। গণভোটের প্রশ্নমালা জটিল হলে না ভোটের ঝুঁকি বেড়ে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ ও তার নীতিমালায় কোনো ধরনের অস্পষ্টতা কিংবা বিভ্রান্তি থাকা উচিত নয়। সকালে জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিদেশি কোম্পানির কাছে বন্দর লিজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই উদ্বেগের কথা জানান। তিনি আরও বলেন, গণভোটে ৪টি প্রশ্ন রেখে একটিমাত্র উত্তর চাওয়া বাস্তবে জটিলতা তৈরি করবে। তার মতে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একাধিক প্রশ্ন না রেখে একটি সুস্পষ্ট প্রশ্নে গণভোট পরিচালনা করাই সবচেয়ে যৌক্তিক। কারণ প্রশ্নগুলো যেভাবে ভাগ করা হয়েছে তাতে না ভোটে জয়ী হলে সেটি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং আমাদের সংবিধান, জুলাই সনদ এবং পুরো গণভোট প্রক্রিয়াকেই অনিশ্চয়তা ও বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সাইফুল হক সতর্ক করে বলেন, আমরা এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে যেতে চাই না যেখানে বিভ্রান্তিকর প্রশ্নমালা বা অস্পষ্ট নির্দেশনার কারণে গণভোটের ফল উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারকে শর্তহীনভাবে দাবি জানিয়ে তিনি বলেন, নীতিমালা পরিষ্কার করতে হবে, প্রশ্ন সহজ ও সরল করতে হবে এবং যে কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। কারণ গণভোটের মতো রাষ্ট্রিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামান্য অস্পষ্টতাও দেশের ভবিষ্যৎকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীদের একাংশ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের পথরোধ করে। পরীক্ষার্থীদের আন্দোলনের অগ্রগতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শওকত মঞ্জুর শান্তর সঙ্গে। শান্ত জানাচ্ছেন, কাল থেকেই পরীক্ষা শুরু হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা এখনও ঘোষণা দিয়েছেন যে তারা আগামীকালের পরীক্ষায় অংশ নেবেন না। তাদের দাবি, সরকার কিংবা উপদেষ্টা পরিষদের কেউ এসে সরাসরি কথা বলতে হবে এবং লিখিত পরীক্ষার তারিখ যৌক্তিকভাবে পিছিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে যখন এক শিক্ষার্থী ঘোষণা দিয়েছেন, দাবি না মানা হলে বিকাল ৫টার পর তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যির চেষ্টা করবেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে যে সম্মাননা তিনি পেয়েছেন, আরেক নারী শিক্ষার্থী বলেছেন প্রতিবাদের অংশ হিসেবে তিনি সেই সম্মাননা প্রতীকীভাবে পুড়িয়ে ফেলবেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, গত ১ মাস ধরে তারা বিভিন্ন পর্যায়ে আলোচনা করার চেষ্টা করেছেন, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের সঙ্গে বৈঠকও করেছেন, কিন্তু তাদের সমস্যাগুলো শোনার পরও কোনো কার্যকর সমাধান দেওয়া হয়নি। তাদের প্রশ্ন, যে জুলাই গণ অভ্যুত্থান বৈষম্য দূর করার কথা বলে, সেই একই দেশে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা কেন বৈষম্যের শিকার হবেন? তাই তাদের ঘোষণা, যে কোনো মূল্যে দাবি আদায় করতেই হবে, দরকার হলে আন্দোলন আরও বেগবান করা হবে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ভূমি রক্ষার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এমন অভিমত ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, হার্বিসাইড বা আগাছানাশক শুধু জমির উর্বরতাকেই নষ্ট করছে না, বরং প্রাণীদের অবাধ চলাচলের ক্ষেত্রেও তা মারাত্মক ঝুঁকি তৈরি করছে। রাসায়নিকের প্রভাবে কৃষিজমি দ্রুত উর্বরতা হারাচ্ছে, যার ফলে খাদ্য উৎপাদন কাঠামো দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে। রাজধানীর একটি হোটেলে কৃষিজমির সুরক্ষা এবং ভূমি ব্যবহারের ওপর আয়োজিত কর্মশালায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, উর্বর কৃষিজমিতে এখনও অবাধে তামাক চাষ চলছে, পাশাপাশি কৃষিজমির বাণিজ্যিক ব্যবহারও কার্যকরভাবে ঠেকানো যাচ্ছে না। খাদ্য উৎপাদনের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এসব অনিয়ম বন্ধ করা জরুরি। শুধু বড় ধানের ওপর নির্ভরতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তা টেকসই করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, কৃষিজমি সুরক্ষায় এখনই শক্ত নীতি প্রণয়ন করা দরকার। সরকারি খাস জমিকে চারণভূমি হিসেবে ঘোষণা করতে হবে এবং ভূমি ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ানো ছাড়া বিকল্প নেই। পাশাপাশি অকৃষিকাজে কৃষিজমির ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে।
উপদেষ্টা ফরিদা আক্তার জোর দিয়ে বলেন, আমাদের যে বড় ধানের উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে তা কমিয়ে ৩ মৌসুমের ধান চক্র মেনে চলতে হবে। আর কীটনাশকের ব্যবহার, বিশেষ করে হার্বিসাইড, জমি রক্ষা ও প্রাণী সম্পদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। তার মতে এগুলো শুধু জমির ক্ষতি করে না, প্রাণী সম্পদের প্রাকৃতিক খাদ্যাভ্যাস ও চলাচলের পথকেও বঞ্চিত করছে, যা সামগ্রিক জীববৈচিত্র্য ও কৃষি ব্যবস্থার জন্য গুরুতর ক্ষতিকর। চট্টগ্রাম বন্দর নিউমরিন টার্মিনাল বিদেশিদের কাছে পরিচালনার জন্য হস্তান্তর করা হবে কিনা এ নিয়ে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজির ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ তারিখ নির্ধারণ করেন। শুনানির সময় রিটকারীদের পক্ষে দাঁড়ানো বিএনপিপন্থী আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের সামরিক, অর্থনৈতিক ও সামগ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এমন স্পর্শকাতর এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারকেই নিতে হবে। অন্যদিকে আদালতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল তাদের বক্তব্যের বিরোধিতা করে জানান, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। তিনি বলেন, নিউমরিন টার্মিনালের পরিচালনা নিয়ে যে আলোচনা চলছে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অন্তর্বর্তী সরকারও এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে, যেমনটি একটি নির্বাচিত সরকার নিতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি বিচারিক হস্তক্ষেপের উপযুক্ত পর্যায়ে পৌঁছায়নি বলেই এটি এখন প্রি-ম্যাচিওর রিভিউ হিসেবে বিবেচিত। এর আগে ২০ নভেম্বর উচ্চ আদালত চট্টগ্রাম বন্দরের নিউমরিন টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পাদন সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত করেন এবং এটিকে আগামী সরকারের জন্য নীতিগত প্রশ্ন হিসেবে বিবেচনার পরামর্শ দেন। আদালতে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের জন্য রেখে দেওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সবকিছু খুব প্রাথমিক স্তরে আছে। এই পর্যায়ে বিচারিকভাবে পর্যালোচনা গ্রহণযোগ্য নয় এমন বহু রায় সুপ্রিম কোর্টে রয়েছে। আদালত সেই নীতির ভিত্তিতেই সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।